রংপুরের ৪ খুনের ঘটনায় পুলিশ ২ যুবককে গ্রেপ্তার করেছে। কিন্তু গ্রেপ্তারের পর রহস্য কমার বদলে যেন আরও ঘনীভূত হচ্ছে। পুলিশের বক্তব্যের সঙ্গে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের বেশ কিছু জায়গায় মিল পাওয়া যাচ্ছে না। খুনের সময়, বিদ্যুৎ সংযোগ, লুটের টাকার হিসাব, ইয়াবার সংখ্যা থেকে শুরু করে আলামত সংরক্ষণ, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশ্নেই তৈরি হচ্ছে নতুন প্রশ্ন। তাহলে পুলিশের তদন্তে যেসব তথ্য সামনে এসেছে সেগুলোর মধ্যেই কি লুকিয়ে আছে প্রকৃত সত্য, নাকি গুরুত্বপূর্ণ কোনো দিক এখনো তদন্তের বাইরে? চলুন দেখা যাক কি কি প্রশ্নের উত্তর এখনো আমাদের সামনে স্বচ্ছ নয়। ১. বৃষ্টির রাতে ছাদে ইয়াবা সেবন কিভাবে সম্ভব? পুলিশের দাবি, মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতির বাড়ির ছাদে বসে ইয়াবা সেবন করেছিল। কিন্তু আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সেদিন সারা রাত বৃষ্টি ও দমকা হাওয়া ছিল এবং ভোরে হয়েছে মুষলধারে বৃষ্টি। ইয়াবা সেবনের জন্য আগুন জ্বালানোর প্রয়োজন হলে এমন আবহাওয়ায় খোলা ছাদে তা কিভাবে সম্ভব? যদি তারা ছাদে না থেকে নিরাপদ সীমান্তের বাড়িতে ইয়াবা সেবন করে থাকে, তাহলে নিরাপদ জায়গা ছেড়ে ৩ তলা থেকে লাফিয়ে অন্য বাড়ির ছাদে যাওয়ার প্রয়োজনই বা কেন হলো? ২. বিদ্যুৎ সংযোগ নিয়ে পুলিশের সঙ্গে ইলেকট্রিশিয়ানের বক্তব্য মেলে না কেন? পুলিশ বলছে বাড়ির ভেতর থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, কিন্তু ইলেকট্রিশিয়ান উজ্জ্বল বর্মনের বক্তব্য হলো তিনি বাড়ির বাইরের খুঁটি থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছিলেন এবং রাত ১টার দিকে তা আবার সংযোগ দেন। দুটি বক্তব্যের একটি যদি ভুল হয়, তাহলে ভুল তথ্যটি কার? বিদ্যুৎ কখন বিচ্ছিন্ন হয়েছিল, কে বিচ্ছিন্ন করেছিল এবং কেন? এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর কি তদন্তে পাওয়া গেছে? ৩. খুনের সময় রাত ৩টা থেকে সকাল, এত বড় পরিবর্তন কেন? প্রথম দিকে পুলিশ বলেছিল রাত ৩টার দিকে হত্যাকাণ্ড ঘটেছে, পরে সেই সময়ের পরিবর্তে সকালের কথা বলা হচ্ছে। একটি হত্যাকাণ্ডের মতো ঘটনায় খুনের সময় নির্ধারণ তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে রাত ৩টা থেকে সকাল পর্যন্ত এত বড় ব্যবধান কেন তৈরি হলো? আর যদি হত্যাকাণ্ড সকালে হয়ে থাকে, তাহলে রাতভর অভিযুক্তরা ওই বাড়িতে কি করছিল? ৪. লাশ টেনে সিঁড়িতে নামানোর পর তারা পালালো না কেন? পুলিশের নতুন বক্তব্য অনুযায়ী কয়েকজন মুগ্ধ ও সিদ্ধার্থকে লাশ টেনে সিঁড়ির দিকে নামাতে দেখেছেন। যদি তারা হত্যাকাণ্ড ঘটিয়েই থাকে, তাহলে এরপর স্বাভাবিক আচরণ হওয়া উচিত ছিল দ্রুত পালিয়ে যাওয়া। কিন্তু তারা যদি সত্যিই দীর্ঘ সময় ওই বাড়িতে থেকে থাকে, তাহলে কেন? তারা কি পালানোর সুযোগ পেয়েও পালায়নি, নাকি পুলিশের বর্ণিত ঘটনার সঙ্গে বাস্তব ঘটনা পুরোপুরি মেলে না? ৫. ১৫,০০০ টাকার লুটে সিদ্ধার্থের ভাগ ৩,৫০০ টাকা হলো কিভাবে? পুলিশ বলছে লুট হয়েছিল ১৫,০০০ টাকা। আবার বলা হয়েছে সিদ্ধার্থ তার ভাগে পেয়েছিল ৩,৫০০ টাকা। যদি দুজনের মধ্যে সমান ভাগ হয়, তাহলে প্রত্যেকের পাওয়ার কথা ছিল ৭,৫০০ টাকা। তাহলে ৩,৫০০ টাকা কিভাবে হলো? যদি টাকা ৪ জনের মধ্যে ভাগ হয়ে থাকে, তাহলে বাকি দুজন আসলে কারা? এই হিসাব কি তদন্তকারীরা পরিষ্কার করেছেন? ৬. ইয়াবার সংখ্যাই কেন বারবার বদলাচ্ছে? পুলিশের প্রাথমিক বক্তব্যে বলা হয়েছিল সীমান্তের বাড়িতে ৩টি এবং পরে বন্ধক রেখে আরো ৪টি, অর্থাৎ মোট ৭টি ইয়াবা সেবন করা হয়েছিল। এখন বলা হচ্ছে ইয়াবার সংখ্যা ছিল ৯টি। ৭ থেকে ৯, এই অতিরিক্ত ইয়াবার হিসাব কোথা থেকে এলো? তদন্তে জব্দ করা ইয়াবার হিসাব, সেবনের হিসাব এবং অভিযুক্তদের বক্তব্য, এসব কি পরস্পরের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে? ৭. পুলিশ কি একের পর এক নতুন তত্ত্ব দিয়ে মূল প্রশ্ন থেকে সরে যাচ্ছে? কখনো ডুম তত্ত্ব, কখনো উচ্চ নিম্ন বর্ণের বিরোধ, কখনো জমি বিক্রির বিষয়, কখনো আয়ুষের দাদাকে ঘিরে নতুন ব্যাখ্যা। পুলিশের বক্তব্যে একের পর এক সম্ভাব্য কারণ সামনে এসেছে, কিন্তু প্রতিটি নতুন তত্ত্বের সঙ্গে যদি নতুন প্রশ্ন তৈরি হয়, তাহলে তদন্ত কি সত্যি একটি নির্দিষ্ট প্রমাণ ভিত্তিক জায়গায় এগুচ্ছে, নাকি একটি তত্ত্ব দুর্বল হয়ে পড়লে আরেকটি তত্ত্ব সামনে এনে মূল প্রশ্নকে আড়াল করা হচ্ছে? ৮. পুলিশ কমিশনার আব্দুল মাবুদের সঙ্গে জমি সংক্রান্ত ঘটনাটি কি তদন্তের বাইরে থাকবে? সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য অনুযায়ী প্রীতিলতার বান্ধবীর জমি নিয়ে পুলিশ কমিশনার আব্দুল মাবুদের সঙ্গে বিরোধ বা ঘটনা ঘিরে প্রশ্ন রয়েছে। ওই জমি সংক্রান্ত বিষয়ে কমিশনার একাধিকবার ওই বাড়িতে যাতায়াতের কথাও জানা গেছে। প্রীতিলতার প্রতি তার ক্ষোভের বিষয়টিও সামনে এসেছে। এই তথ্যগুলো সত্য হলে জমি সংক্রান্ত ঘটনাটি কি তদন্তের অংশ হিসেবে যাচাই করা হয়েছে? কমিশনারের ওই বাড়িতে যাতায়াতের কারণ কি ছিল? জমি নিয়ে তার সঙ্গে কি ঘটেছিল এবং প্রীতিলতার সঙ্গে তার কোনো বিরোধ ছিল কিনা, এসব প্রশ্নের উত্তর কি নেওয়া হয়েছে? আর যদি এইসব তথ্যের কোনো ভিত্তি না থাকে, তাহলেও তদন্তের স্বার্থে তা পরিষ্কার করা জরুরি নয় কি? ৯.
ঘটনার আগে পরে অচেনা মোটরসাইকেলগুলোর ভূমিকা কি? ঘটনার রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত গণপতির বাড়ির সামনে অচেনা মোটরসাইকেলের আনাগোনা ছিল বলে স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন। সেগুলো কার ছিল? কারা সেখানে এসেছিল? কেউ কি আগে থেকে বাড়িটি পর্যবেক্ষণ বা রেকি করছিল? এর সঙ্গে বিদ্যুতের খুঁটি ও সিসিটিভি ক্যামেরা নষ্ট হওয়ার কোনো সম্পর্ক ছিল কিনা সেটাও কি তদন্ত করা হয়েছে? ১০. হত্যার স্থান ও আলামত কেন যথাযথভাবে সংরক্ষণ করা হলো না? পুলিশের বক্তব্য অনুযায়ী হত্যাকাণ্ডের একটি অংশ ছাদে ঘটেছে, কিন্তু নতুন করে তদন্তের প্রয়োজন তৈরি হওয়ার পরও ছাদের আলামত যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি এবং পানি দিয়ে ধুয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভিডিওতে আয়ুষের খুনের জায়গায় থাকা কালো রক্তের ভেসিল এবং সিঁড়ির কয়েকটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ স্থান নিয়েও প্রশ্ন উঠেছে। এগুলো যদি হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত হয়ে থাকে, তাহলে সেগুলো সংরক্ষণ না করে কেন ধুয়ে ফেলা হলো? আর যদি সেগুলো গুরুত্বপূর্ণ না হয়, তাহলে তদন্তকারীরা কিভাবে নিশ্চিত হলেন? রংপুরের ৪ খুনের ঘটনায় সবচেয়ে বড় প্রশ্নটি তাই এখনো থেকেই যাচ্ছে। পুলিশ যে ২ যুবককে গ্রেপ্তার করেছে, তারাই কি পুরো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি তারা কেবল ঘটনার একটি অংশ? ছোট ছোট ঘটনায় পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জটিল ঘটনার অনেক তথ্য বের করে নিয়ে আসে, অথচ একটি হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত কেন বারবার একই ২ ব্যক্তিকে নিয়েই ঘটছে, সেটিও প্রশ্নের বিষয়। প্রীতিলতার বান্ধবী, ওসি মিলন এবং জমি সংক্রান্ত বিষয়সহ যেসব প্রশ্ন এখনো পরিষ্কার নয়, সেগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হলে বেরিয়ে আসতে পারে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও প্রকৃত অপরাধীদের পরিচয়। প্রশ্ন হলো, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা হবে, নাকি প্রশ্নগুলোই হারিয়ে যাবে পুলিশের নতুন কোনো তদন্তের ভিড়ে?